বালু জলে আশা তরুণী তোমার যেন বেদনা। ও আলোর বন্ধন চাঁদনি এলে রাত্রি এখানে থেমো না। তিনি ছিলেন একাধারে রাজনীতিক, কবি এবং নাট্যপ্রেমী। একদিকে শ্রমজীবী মানুষের জন্য লড়াই, অন্যদিকে জীবনানন্দ দাশের কবিতা। বাংলার রাজনীতির ইতিহাসে এক বর্ণময়, সৃষ্টিশীল, সৃজন, উন্নতশীল রাজনৈতিক চরিত্রের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের। 1944 সালে জন্ম। পারিবারিক উত্তরাধিকারী পেয়েছিলেন সুকান্ত ভট্টাচার্যকে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হিসেবে তিনি যখন নন্দনের কারিগর হলেন, কলকাতার সংস্কৃতি পেল এক আন্তর্জাতিক ঠিকানা। তিনি বিশ্বাস করতেন রাজনীতি আর সংস্কৃতি বিচ্ছিন্ন নয়। ব্রেক্টের নাটক তাঁকে শিখিয়েছিল রাজনৈতিক নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই করতে। তিনি বলতেন, শিল্প আয়না নয়, শিল্প হল সমাজ গড়ার হাতুড়ি। বিশ্বভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার। বুদ্ধদেব ভট্টাচার্য কেবল পুঁথিগত মার্ক্সীয় স্লোগান দেওয়া রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাশীল মার্ক্সবাদী তাত্ত্বিক। সোভিয়েত ইউনিয়নের পতন বা পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক বিপর্যয়ের পর যখন বামপন্থা বিশ্বজুড়ে প্রশ্নের মুখে, তখন তিনি তত্ত্ব আর প্রয়োগের এক নতুন মেলবন্ধন খুঁজছিলেন। তাঁর কাছে মার্ক্সবাদ কোনো ডগমা ছিল না, ছিল সমাজ পরিবর্তনের এক সৃজনশীল হাতিয়ার। তিনি বুঝতে পেরেছিলেন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পুঁজি ও প্রযুক্তির বদলকে অস্বীকার করে মার্ক্সবাদ টিকতে পারে না। তাই তিনি চীনের অর্থনৈতিক সংস্কার বা ভিয়েতনামের মডেল নিয়ে নিবিড় চর্চা করতেন। তাঁর শিল্পায়ন কেবল জেদ ছিল না, ছিল মার্ক্সীয় তত্ত্বের সেই শিক্ষা যেখানে বলা হয় কৃষিভিত্তিক সমাজকে এগিয়ে নিতে হলে শিল্প বিপ্লব অনিবার্য। জ্যোতি বসুর পর যখন বাংলার ব্যাটন তাঁর হাতে এলো, তিনি নিয়ে এলেন নতুন স্লোগান, ডু ইট নাও। কিন্তু ফাইলের স্তূপের আড়ালে তিনি খুঁজতেন মায়াকোভস্কির দ্রোহ। একজন খাঁটি মার্ক্সবাদীর কোনো ধর্মীয় সংকীর্ণতা থাকে না, থাকে কেবল মানবতা। যখন বাবরি মসজিদ ধ্বংসের পর দেশ জুড়ে সাম্প্রদায়িক আগুন জ্বলছে, তখন জ্যোতি বসু বাংলার সীমানায় তুলেছিলেন এক
অভেদ্য প্রাচীর। তার উত্তরসূরি বলতে পারেন, বাংলায় কোনো শক্তি দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেওয়া হবে। আমরা বলছি, যারা এ রাজ্যে এসব করতে চায়, বিজেপি বলুন, এখানে প্রার্থী দিয়েছে, এ রাজ্যে সব চলবে না। এখানে বামপন্থীরা আছি আমরা, এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে দেবো আমরা, আমাদের রাজ্যে চলবে না। একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে, এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা যেতেছে ভক্ত সাজি। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার বিরুদ্ধে রচিত হল নতুন এক ষড়যন্ত্রের অধ্যায়। অতি দক্ষিণপন্থী থেকে অতি বাম বিরাট এক রামধনু জোট গড়ে উঠল। ষড়যন্ত্রের উদ্দেশ্য একটাই, বাংলার শিল্পায়নের প্রক্রিয়াকে স্তব্ধ করা, রুদ্ধ করা। যুক্ত হল বিদেশি শক্তিও। 2011 পরিবর্তন কেবল এক শাসনের অবসান ছিল না, ছিল এক বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিয়ে সমগ্র পশ্চিম বাংলাকে এক ঘন কালো অন্ধকার সুড়ঙ্গের গহ্বরে ঠেলে দেওয়া। ক্ষমতার শীর্ষে থেকেও বিলাসিতা তাকে স্পর্শ করেনি। 2 কামরার ফ্ল্যাটেই কাটিয়ে দিলেন জীবন। 2024 8ই অগস্ট যখন তিনি বিদায় নিলেন, রাজপথ প্রমাণ করেছিল বাংলার মানুষ এক সৎ মানুষকে হারিয়েছে। ফিদেল কাস্ট্রো বলেছিলেন, ইতিহাস আমাকে মুক্তি দেবে। বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রেও সেটাই ধ্রুব সত্য। বিরোধী রাজনীতি তাকে সিঙ্গুর বা নন্দীগ্রামের ব্যর্থতা দিয়ে বিচার করতে পারে, কিন্তু যুক্তি দিয়ে তাঁর কাজের মূল্যায়ন করলে দেখা যাবে তিনি চেয়েছিলেন বাংলাকে মধ্যযুগীয় জড়তা থেকে বের করে এক আধুনিক শিল্পোন্নত রাজ্যে পরিণত করতে। কৃষির ওপর যে গুরুত্ব, কৃষকের ওপর যে গুরুত্ব, সেটা কিন্তু আমরা বামপন্থীরা, বামফ্রন্ট বা আমাদের সরকার কখনো ছোট করিনি। ছোট করলে ধান উৎপাদনে আস্তে 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 আমরা সারা ভারতের মধ্যে প্রথম হতে পারতাম না। রাইস, ধানে হয়েছি প্রথম, সবজিতে হয়েছি প্রথম, আলুতে হয়েছে দ্বিতীয়। আমাদের একটা ধারাবাহিক চেষ্টার ফল, এবং আমাদের রাজ্যের মানুষের ঠিক যে খাদ্যের প্রয়োজন, মানে ভাতের, সেটা আমরা করতে পেরেছিলাম। সেটাকে দুর্বল করলে সব নষ্ট হয়ে যাবে, সেটাকে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভালো করেই বুঝেছিলাম, শুধু ধান চাল নিয়ে, শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিমবাংলা এগোতে পারে না। ধরুন, এই মুহূর্তে আপনি সারা ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? কলকারখানা, অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই। ইন্ডাস্ট্রি, বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে। ক্ষুদ্র এবং কুটির, ক্ষুদ্র এবং বলতে পারেন ছোট শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প না হলে হয় না। বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিরা আসে। বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং। আমরা সরকারে চলে আসার পর পশ্চিমবাংলায় একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল আসেনি। আমরা চলে আসার পর কাটোয়া আমরা প্রায় অর্ধেকের বেশি করে এসেছিলাম, সেটা দাঁড়িয়ে গেছে। এবং জমি অধিগ্রহণ পাট্টা অন্যগুলো টাই আপ হয়ে গেছিল, কারা কারা করবে কি ব্যাপার। বিদ্যুতের নতুন কোন প্রকল্পের ভাবনা চিন্তা করা যাচ্ছে না, আটকে গেছে। রাস্তাঘাট, বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে 34 বারাসাত শিলিগুড়ি আটকে গেছে। পোর্ট, দুটো পোর্ট আমাদের আস্তে আস্তে দুর্বল হয়ে ক্রমশ অকেজো হয়ে যাচ্ছে।
এই সবটা মিলিয়ে ভাবতে পারেন পশ্চিমবাংলা কোথায় চলেছে। মার্ক্সবাদী বুদ্ধদেব জানতেন ডায়ালেটিক্স বা দান্দিকতা মানেই হল সংঘাতের ভেতর দিয়ে উত্তরণ। তিনি চেয়েছিলেন লাল পতাকার নিচে দাঁড়িয়েই শিল্পের চিমনি দিয়ে ধোঁয়া ওড়াতে। তাঁর মার্ক্সবাদীর শিক্ষা কেবল পুঁথিগত সীমাবদ্ধতায় আটকে ছিল না, বরং তা ছিল মানুষের রুটি রুজির এক আধুনিক স্বপ্ন। তিনি জানতেন সময়ের স্রোতে অনেক কিছু ধুয়ে যায়, কিন্তু সততা আর দূরদর্শিতা থেকে যায় ইতিহাসের পাতায়। ট্র্যাজিক হিরো হিসেবে নয়, বরং আধুনিক বাংলার এক নিঃশব্দ রূপকার হিসেবে তার স্মৃতি অমলিন থাকবে। জানিতে হৃদয় তোমারে পায় না, জানিতে হৃদয় রয়েছ গোপনে, রয়েছ নয়নে।